শোভাযাত্রার নাম বদলে আনন্দ শোভাযাত্রা। নিরাপত্তার শঙ্কা নেই জানালো ছায়ানট। পাহাড়ে বিজু সাংগ্রাই প্রস্তুতি। বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা ও দাম দুটোই চড়া। আগের দরেই মিলছে মাংস, আমদানি কমায় চালের দাম বারবার দাবি। কয়েকটি পরিবার ও গোষ্ঠীর পাচারের বিপুল অর্থ 6 মাসের মধ্যে জব্দের ঘোষণা গভর্নরের। মূল্যস্ফীতি কমলেও সন্তোষজনক নয়। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছে সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা আলাপ করছি। স্টারলিংক ইন্টারনেট হতে পারে ব্যয়বহুল, গুনতে হবে মাসে 12 থেকে 17,000 টাকা। খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। এবং রাজধানী সহ আশপাশে 4 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্তে উৎপত্তি স্থল। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমরা দুজন, আমি সোমায়া রাত্রি এবং আমি নাইম আবির। বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার নামে পরিবর্তন আসলো, হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে পুরনো ঐতিহ্যেই ফিরছে শোভাযাত্রা। এবার থাকছে ছোট বড় মাঝারি মোট 21টি মোটিফ। এছাড়াও ফিলিস্তিনের পতাকার সাথে মিল রেখে থাকবে তরমুজ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বলা হচ্ছে এবারের বর্ষবরণ শোভাযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য। শাহাদাত অফরের প্রতিবেদন। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পহেলা বৈশাখ প্রথমবারের মতো আয়োজন করে। নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এর নাম হয় মঙ্গল শোভাযাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব রং রূপ ও বৈচিত্র্য হয়ে উঠেছে বাঙালির প্রাণের উৎসব। তবে এবারে চারুকলা অনুষদ ফিরে যাচ্ছে পুরনো নামেই। ঘোষণা আসলো বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার বদলে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নাম বদল নয়, বরং শোভাযাত্রাকে তার প্রাচীন ঐতিহ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, যে দানবীয় মুখাভায়ক বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল, সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন। অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন জানান, এবছর শোভাযাত্রায় প্রাধান্য পাবে জুলাই অভ্যুত্থান। আর এ হিসেবেই প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। জানানো হয় শোভাযাত্রায় থাকছে ছোট বড় মাঝারি মিলিয়ে 21টি মোটিফ। এর মধ্যে বড় মোটিফে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ, শান্তির পায়রা ও পালকি। এছাড়াও ফিলিস্তিনের পতাকার সাথে মিল রেখে রাখা হবে তরমুজ। বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। যারা প্রবেশ করবে তারা 5টার মধ্যে প্রবেশ করবে। 5টার পরে সব এক্সিট গেট খুলে যাবে, এন্ট্রি গেট বন্ধ হয়ে যাবে। শাহবাগের গোল চত্বর ঘুরে আমরা টিএসসির অভিমুখে যাব। আমরা রাজু ভাস্কর্যকে ডানে রেখে
ডান দিকে টার্ন নিয়ে আমরা দাসকে ডানে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ডান দিকে থাকবে শামসুন্নাহার হল, বামে টিএসসি। সামনের দিকে যে আমরা অফিসার্স টাওয়ারটাকে বামে রেখে আমরা শহীদ মিনারের দিকে যাব। শহীদ মিনার ডানে রেখে এনএক্স ভবন বামে রেখে আমরা দোয়েল চত্বর হয়ে শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার আমরা চারুকলা এসে শেষ করব। বাঙালি সহ ২৮টি জনগোষ্ঠীর অংশগ্রহণে শোভাযাত্রায় প্রাধান্য পাবে গ্রামীণ লোকজ চিত্র। আয়োজকদের দাবি, স্মরণকালের সবচেয়ে বড়, বর্ণাঢ্য ও জমকালো আয়োজন থাকবে এবছর। থাকবে বৈচিত্র্য ও ঐক্যের বার্তা। শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবে পাহাড়ি এবং সমতলে নৃগোষ্ঠী ২৮টি। জানানো হয়, নববর্ষের দিন নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলী। বিকেলে রাজধানীতে ছায়ানট সাংস্কৃতিক সংগঠনের মিলনায়তনে পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনার বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি একথা বলেন। মনে করে যে নববর্ষের রমনা বটমূল আয়োজনে গান ও পাঠের আবহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উদ্বোধন হবে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। যে প্রয়োজনীয় যে নিরাপত্তা দেওয়ার ব্যাপার সেটি তারা দিচ্ছেন এবং আমরা নাগরিকজনকে আশ্বস্ত করতে চাই, প্রতিবারের মতো নির্বিঘ্নে নববর্ষের আয়োজন অনুষ্ঠিত হবে। আমরা সকলের রমনা বটমূলে। বর্ষবরণ ঘিরে পাহাড়েও চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় এই উৎসব পালন করে থাকেন। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মারমা তরুণ তরুণীরা। বান্দরবান থেকে রিজভি রাহাত জানাবেন বিস্তারিত। পার্বত্যাঞ্চলের বাসিন্দা মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে। তারই প্রেক্ষিতে মারমা পল্লীগুলো এখন নানা আয়োজনে ব্যস্ত। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবকে ঘিরে মারমা তরুণ তরুণীদের মধ্যে বইছে আনন্দের আবহ। সবাই মেয়েরা প্রস্তুতি নিচ্ছে, এখনো প্রস্তুতি চলতেছে, সামনে আরো প্রস্তুতি চলবে। আমরা শুধু অপেক্ষায় আছি আমাদের সাংগ্রাইতে কখন হবে। আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করবো। জ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে বাচ্চা কাচ্চা পর্যন্ত সবাই মিলে কেনাকাটার যে আনন্দ সেটা আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। সাংগ্রাইকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। কতগুলো বেশি চলে আমাদের সাংগ্রাইয়ের জন্য আর কি, আর টুকটাক আমাদের 3 পিসও চলে। বছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা বুম পড়ে গেছে বেশি। উৎসবের 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। আর উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ। 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখে র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি আমাদের এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়। আগামী 12 থেকে 18 এপ্রিল জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজারো প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করবেন মারমারা। এখন বান্দরবান। নববর্ষের আয়োজন ঘিরে ছুটির দিনে রাজধানীর বাজারে ইলিশের চাহিদা ও দাম দুটোই বেড়েছে। তবে বাজারে কমেছে সব ধরনের মাংসের দাম। অন্যদিকে ঈদের পর বেড়েছে সব ধরনের সবজির দর। চাল ব্যবসায়ীরা দাবি করছেন, আমদানি কমায় বস্তা প্রতি চালের দাম বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। আরও জানাবেন
শাহিনুল সাগর। নববর্ষ ঘিরে বাঙালিয়ানার পরিচয় খানিকটা রসনাবিলাসেও। নানা পদের খাবারের সঙ্গে নববর্ষে বাঙালির রসনার উপাদেয় ইলিশ মাছ শীর্ষপদ। নববর্ষের আগে সাপ্তাহিক ছুটির দিন পাওয়ায় অনেকেই করছে নববর্ষের রসনার বাজার। সেখানে চাহিদা বেড়েছে ইলিশের। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। তবে 5টি অভয়াশ্রমে ইলিশ ধরা নিষিদ্ধ হলেও সাগরে চলমান থাকায় বাজারে এখনো সরবরাহ ভালো। এই সপ্তাহে ইলিশের চাহিদা বাড়ে নাই হিসাবে মাছের রেটও কম আর কাস্টমারও কম। গত সপ্তাহে বিক্রি করছি 2200-2300, আজকে বিক্রি করতেছি 1900-2000। এবার কাস্টমার খাওয়া কাস্টমার পাগল হয় না খাওয়ার লেগে ইলিশ। ঢাকা সিটি তো লোক নাই, মাছ খেবো কই থেকে, মাছের তো পয়সা করে আছে। ইলিশ বড়টা 1.5 কেজিগুলা 2200 টাকা করে, মানে জেনারেলি এটার দাম হওয়ার কথা 1800-2000, কিন্তু এটা আরো বেশি। মাংসের বাজারে স্বস্তি নেমেছে। গরু খাসির মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা কমেছে। চাহিদা বাড়লেও দাম কমেছে মুরগির মাংসের। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা। ঈদের পরের সপ্তাহে আমরা ব্রয়লার বেচছি 195-200, আজকে বেচতেছি 180 টাকা। সোনালী বেচছি 290-300 টাকা, আজকে বেচতেছি 270-80 টাকা। গত সপ্তাহে ছিল 1250 খাসি, আর ছিল 1150। তো এবারে দাম কিছু কমছে, 1100 টাকা হইলো ছাগল, খাসি হইলো 1200। ঈদ চলে গেছে তো এই জন্য কাস্টমার কম, যার জন্য আমরা একটু কম দামে বিক্রি করতেছি। এদিকে নিত্যদিনের সবচেয়ে বেশি চাহিদা চালের বাজার চড়া। 50 কেজি বস্তার সব ধরনের চালের দাম 100 থেকে 200 টাকা বাড়তি। রোজার মধ্যে আপনার 2100, 2150, 2200 টাকা বিক্রি করছি, হাইয়েস্ট 2200 টাকা। এখন 2200 টাকা কিনান তো বাহির যদি তারা ইনপুট করে বেশি বেশি, তাহলে মনে করেন যে চালের ঘাটতিটা থাকবে না, তাহলে দেশেও বাড়বে না। তবে ঈদের পর সবজির বাজার চড়া। প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। কয়েকটা সবজির দাম একটু তুলনামূলক একটু বাড়ছে, কয়েকটা আগের মতনই আছে, আবার কয়েকটার দাম মানে আগের চেয়ে একটু কমছে। রোজার চেয়ে কিছুটা একটু বেড়েছে মনে হচ্ছে আমার কাছে। নববর্ষের আগে সব মিলিয়ে স্বস্তির বাজার করলেও সামনে সবজির দাম বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। নদীর 5টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকায় ইলিশের বাজারে নেই স্বস্তি। বেশিরভাগ বাজারেই 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ইলিশের সাথে দাম বেড়েছে অন্য মাছেরও। তবে ময়মনসিংহের বাজারে কেজি প্রতি 300 থেকে 500 টাকা কমেছে ইলিশের দাম, আর অনেকটাই অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার দর। বিস্তারিত প্রতিবেদনে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামের বাজারে চাহিদা বেড়েছে ইলিশের। 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকলেও সাগরে নিষেধাজ্ঞা না থাকায় এখনো ইলিশের সরবরাহ রয়েছে বাজারে। যদিও বাজারে ছোট ইলিশের সরবরাহ বেশি। আধা কেজির ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 1 কেজির ইলিশ। বরিশালের পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। সাধ্যের মধ্যে না থাকায় ক্রেতারা কিনতে পারছেন না পছন্দের ইলিশ। খুচরা বাজারে 800 থেকে 900 গ্রামের ইলিশের কেজি 2400 টাকা, আর 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি দরে। সিলেটের বাজারে ক্রেতাদের চাহিদা বাড়ায় মাছের দাম অনেকটাই বাড়তি। প্রতি কেজি গলদা চিংড়ি 800 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাবদা, কই, ট্যাংরা সহ সব ধরনের ছোট মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। এছাড়া তেলাপিয়া, পাঙাশ, মৃগেল, গ্রাসকার্প জাতীয় মাছের দাম অনেকটাই স্থিতিশীল। পহেলা বৈশাখের আগে চাঁদপুরের বাজারেও বেড়েছে মাছের দাম। নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাষের মাছই ভরসা ক্রেতা বিক্রেতাদের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশ ও অন্যান্য মাছের দাম। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের ইলিশ কেজিতে 300 থেকে 500 টাকা পর্যন্ত কমে এখন বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। এছাড়া 1.5 থেকে 2 কেজির রুই কাতলা 320 থেকে 340, তেলাপিয়া 180, পাবদা 300 এবং গলদা ও বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে।
এদিকে বগুড়ার বাজারে নতুন করে বাড়েনি মাছ মাংসের দাম, বরং মুরগির দাম কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। গরুর মাংস প্রতি কেজি 750 এবং খাসি বিক্রি হচ্ছে 1100 টাকায়। বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। প্রত্যয় দাস, এখন। দেশের কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিদেশে যে পরিমাণ অর্থ পাচার করেছে তার কিছু অংশ আগামী 6 মাসের মধ্যে বিদেশের মাটিতে জব্দ করবে সরকার। সে লক্ষ্যে বিদেশি রাষ্ট্র ও সংস্থার সাথে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, দেশে 4 মাসের রিজার্ভ জমা হয়েছে, রেমিটেন্স ও রপ্তানিও বাড়ছে, সার্বিক আর্থিক খাত নিয়ে স্বস্তির জায়গা তৈরি হয়েছে। চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের প্রতিবেদন। দেশের আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুসারে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত পাচার হয়েছে 23,400 কোটি ডলার বা 28 লাখ কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্বত্বভোগীরা এই পাচারের সঙ্গে জড়িত, যার প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশ। শুক্রবার অর্থ পাচার নিয়ে সম্মেলন ও প্রশিক্ষণে চট্টগ্রাম আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানান, দেশে কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল টাকা পাচার করেছে। আগামী 6 মাসের মধ্যে বিভিন্ন দেশে থাকা সে সম্পদ জব্দ করবে সরকার। সে লক্ষ্য নিয়ে কাজ চলছে। বর্তমানে বিদেশি কিছু সংস্থা পাচার হওয়া সম্পদ অনুসন্ধান ও নিরূপণ করছে। কারা কোথায় কিভাবে সম্পদ জমা করেছে তার তালিকা করা হচ্ছে। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছেন, সরকারি প্রতিষ্ঠান আছেন, তাদের সাথে আমরা আলাপ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। ফ্রিজ হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে যে কয়েক বছর লেগে যায়, একটা মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনতে পারবো। এ সময় গভর্নর বলেন, দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 26 থেকে 27%, বেড়েছে রপ্তানিও। রিজার্ভ জমা হয়েছে 4 মাসের। শুধুমাত্র মূল্যস্ফীতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে নামেনি, যা আগামীতে আরও কমবে। 14.5% থেকে এখন গত মাসে এটা 8%-এর একটু বেশি আছে। তো মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক। ইনশাল্লাহ আগামী বছর এটাকে 5 বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা ইনফ্লেশনটাকে অনেকখানি কমিয়ে আনতে পারবো। মূল্যস্ফীতির সাথে কমিয়ে আনার সাথে সাথে আমরা ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনতে পারবো। গভর্নর বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার চাইতে অর্থ পাচার বন্ধ করা জরুরি। এক্ষেত্রে আইনি দুর্বলতা আছে, সেজন্য প্রয়োজনে আইন সংস্কার করবে সরকার। এসব অর্থ পাচারে বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। দেশে আগামী কয়েক মাসের মধ্যে স্টারলিংকের সংযোগ চালু হবার কথা রয়েছে, কিন্তু এর সাবস্ক্রিপশন ফি কি নাগালের মধ্যেই থাকবে, নাকি বেশি মূল্যের স্টারলিংক সংযোগ বাজার হারাবে? বিশেষজ্ঞরা বলছেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে স্যাটেলাইট ভিত্তিক এই সংযোগে। কত খরচ হবে স্টারলিংক সংযোগে, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজমুস সাকিব। পৃথিবীর কক্ষপথ জুড়ে ছড়িয়ে আছে স্টারলিংকের ছোট ছোট স্যাটেলাইট। এসব স্যাটেলাইট থেকে বাসা বা প্রতিষ্ঠানে থাকা রিসিভারে আসবে ইন্টারনেট। সেখান থেকে রাউটার হয়ে দ্রুতগতির সংযোগ পাওয়া যাবে মোবাইল কম্পিউটার সহ নানা স্মার্ট ডিভাইসে। 100টি দেশে ব্যবসা করা বিশ্বের অন্যতম ইলন মাস্কের স্টারলিংক পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে। ব্যবহারকারীর অভিজ্ঞতা নিতে বিনিয়োগ সম্মেলনে দেয়া হয়েছে ফ্রি ট্রায়াল। অনুমতি মিলেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডারও। এবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি থেকে অনুমোদনের কার্যক্রম চলছে, যা পেলেই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে পারবে স্টারলিংক।
এই স্যাটেলাইট ইন্টারনেট সেবায় খরচ কেমন? বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বিশ্বের বিভিন্ন দেশের খরচাপাতি ব্যয়বহুল। ওয়েবসাইটের তথ্য বলছে, স্টারলিংক সংযোগ নিতে হলে একটি কিট কিনতে হয়। এতে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, কেবল ও পাওয়ার সাপ্লাই থাকে, যার দাম ৩৪৯ থেকে ৫৯৯ মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশে যা ৬০ থেকে ৭০ হাজার টাকা হতে পারে, আর প্রতি মাসে সম্ভাব্য সাবস্ক্রিপশন ফি হতে পারে ১২ থেকে ১৭ হাজার টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে স্টারলিংকের সেবা রয়েছে। সেখানে আবাসিকে খরচ ৪,২০০ ভুটানিজ গুলট্রাম, যা প্রায় ৫,৮০০ টাকা। এছাড়াও শুরুতে সংযোগ নিতে খরচ পড়ে ৩৩,০০০ ভুটানিজ গুলট্রাম বা ৪৬,০০০ টাকা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এর কার্যক্রম শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্টারলিংক ইন্টারনেটে প্রত্যন্ত ও বিরান অঞ্চলে সেবা সহজে মিলবে, কিন্তু খরচ বেশি হলে ব্যবহারকারীরা কতটা আগ্রহী হবে? আমরা জানি গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। বাংলাদেশের জন্য ডিফারেন্ট প্রাইস মডেল হওয়া দরকার এবং এক্সিস্টিং যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকেও এই কম্পিটিশনের মধ্যে রাখতে হবে, যাতে করে সবাই মিলে কাজটা করতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই যদি কম খরচে স্টারলিংক ইন্টারনেট দেয়া যায়, তাতে জনপ্রিয়তা বাড়বে। ব্রডব্যান্ড যেখানে যেতে পারছে না, সেখানেও নির্বিঘ্ন সেবা পাবে ব্যবহারকারীরা। কোয়ালিটি ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের দাম এখন পার এমবিপিএস 200 থেকে 300 টাকার মধ্যে। স্টারলিংক যদি এই দামের মধ্যে অথবা এর থেকে হয়তো 15 থেকে 20% দাম বেশি দিয়ে হলেও যদি এই দামে স্টারলিংকের পরিষেবা দেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় এই ব্রডব্যান্ডের যে আমাদের যে পেনিট্রেশন, এটা আরও 15 থেকে 20% এটা কিন্তু বেড়ে যাবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপক বলছেন, গ্রাউন্ড স্টেশন, মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউশন প্যানেল, অভিজ্ঞ লোকবল ও স্যাটেলাইট পরিচালনা সহ তাদের কারিগরি সক্ষমতা আছে। সরকার চাইলে শিগগিরই বাণিজ্যিকভাবে স্টারলিংকের পরিষেবা দেওয়া সম্ভব। খরচ প্রসঙ্গে তিনি বলেন, উন্নত রাষ্ট্রের আদলে নয়, বরং তৃতীয় বিশ্বের বাজার হিসাবে ইন্টারনেট প্যাকেজ দিলে তা সাধারণ গ্রাহকের নাগালে আসবে। যে বাংলাদেশে অনেক প্রিমিয়াম কাস্টমার আছে যারা তারা হয়তো বা একটু বেশি কস্ট হইলেও ওনারা দেওয়ান্তে রিলায়েবল কানেক্টিভিটি, হ্যাঁ, যেখানে মনে করেন যেখানে ফাইবার কানেকশন নাই অথবা মোবাইল কানেকশন নাই, সেখানে ওনারা রিলায়েবল কানেক্টিভিটি চান, রাইট? তো ওই সব কাস্টমারদের জন্য আই থিঙ্ক দিস উইল বি রিয়েলি গুড। আফ্রিকার কিছু দেশে $10 থেকে $30 মধ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক। শুরুতে বাংলাদেশেও এমন কাছাকাছি মূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার পক্ষে মত পরামর্শকদের। নাজমুস সাকিব, এখন ঢাকা। ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ঢাকা থেকে 105 কিলোমিটার দূরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত এলাকায়। শুক্রবার বিকেল 4:52 এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। সেখান থেকে জানানো হয়, ভূমিকম্পটি রিখটার স্কেলের মাত্রা ছিল 4। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান USGS জানিয়েছে মাত্রা ছিল 4.3। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে জানানো হয়, বাংলাদেশের জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে, বাংলাদেশ ভারতের সীমান্তের কাছে এর উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। এর আগে গেল 28 মার্চ দুপুরে বাংলাদেশে 2 দফায় ভূমিকম্প অনুভূত হয়। নাটোরে গ্রিল কেটে আদালতের মালখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় মালখানা কক্ষের আলমারি ভেঙে 61 লাখ টাকা, 16 ভরি স্বর্ণ ও 19 কেজি রূপা লুট করা হয়েছে। আলামত নষ্টে দুর্বৃত্তরা আদালত চত্বরে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করেছে, নিয়ে গেছে VR মেশিনও। এই ঘটনায় 7 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মাহবুব হোসেনের প্রতিবেদন। কাটা জানালার গ্রিল, ছেঁড়া সিসিটিভির তার, লুট হয়েছে VR মেশিনও। নাটোরের আদালত পাড়ার মালখানায় বৃহস্পতিবার রাতে ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা।
বৃহস্পতিবার রাত হওয়ায় আদালত চত্বরে ছিল শুনশান নীরবতা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন 5 পুলিশ সদস্য। তার মধ্যেই রাতে কোনো এক সময় নাটোর কোর্ট পুলিশের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পরিদর্শকের রুমের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর ভেতরে প্রবেশ করে। এরপর সদর সার্কেলের মালখানার তালা কেটে সেখানে থাকা আলমারি ভেঙে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার লুট করে তারা। শুক্রবার সকাল 11:30টায় কোর্ট পুলিশের এক সদস্য কাটা গ্রিল দেখে খবর দেন ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের। এরপর ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পুলিশ কর্মকর্তারা। দুই একটা স্থান আমরা চিহ্নিত করছি, দুই একটা গ্রিল ভাঙা, সেগুলো আর আমাদের ডিউটিতে কারা ছিল সেটার সাথে এটাকে আমরা একটা মিলাই দেখার চেষ্টা করতে, যেখানে সিসিটিভি মনিটরিং আছে সেটাও আমরা একটা মিলাই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। জানা যায় গত মাসে সিংড়া থেকে উদ্ধার হওয়া গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের 37 লাখ টাকা এই মালখানায় রাখা ছিল। এছাড়া 10 ভরি স্বর্ণালংকার এবং 19 ভরি রূপাও ছিল আলমারিতে। ধারণা করা হচ্ছে 37 লাখ টাকা সহ সবই লুট হয়েছে। তবে কোনো মামলার আলামত খোয়া গেছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। কিছু স্বর্ণালংকার, রূপা, কিছু টাকা আছে, সেটা ওটা রেজিস্টার মিলানোর জন্য আমরা অপেক্ষা করবো। আমরা একটু রেজিস্টারটা চেক করি, তখন বললে আমাদের সুবিধা হবে, তখন আপনাদের পূর্ণাঙ্গ তথ্যটা দিতে পারবো আমি। এদিকে এই ঘটনায় আলামত উদ্ধারে কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিন টিম। এছাড়া পিবিআই, ডিবি সহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। জড়িত সন্দেহে এরই মধ্যে 7 জনকে আটক করা হয়েছে। এখন নাটোর। নারায়ণগঞ্জে শিশু সন্তানসহ 2 নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় বাড়ির উঠানের পাশের পরিত্যক্ত একটি জায়গা থেকে দুর্গন্ধ আসে। এ সময় ইটের স্তূপের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু সন্তানসহ 2 নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, স্বামী, সন্তান ও প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন পোশাক শ্রমিক লামিয়া আক্তার। স্বামী ইয়াসিন নেশাগ্রস্ত হওয়ায় সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জেরে 4 বছরের শিশু সন্তান সহ স্ত্রী লামিয়া এবং বড় বোন স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে। বোনের জামাইও কইছে যে তার আমি তোকে দুজনের আমি শান্তি দিব না, আমি তোর দুজনের মাইরা যদি আমি জেলও খাটি আমার কোনো দুঃখ নেই। আমি স্যার আমি বিচার চাই, আমার বাপ মার নাই, কেউ নাই, আর এমন ফাঁসিতে ঝুলাবেন যেন জীবনে যেন কেউ জামাই বউরে যেন মারলে না। লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তা আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি। সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে এসব মিছিল বের হয়। মিছিল পূর্ব সমাবেশ থেকে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। বক্তারা চলমান গণহত্যায় জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলোর নীরবতার সমালোচনা করেন। তারা ইসরায়েলের বর্বরতা রুখতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান তারা। এই যুদ্ধ থামানোর জন্য সারা বিশ্বের মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তখন ওই ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। এই আত্মীয়গিরির লাভায় তোমরা জলে পড়ে সারখার হয়ে যাবে। বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। বাংলাদেশের সাথে ইসরায়েলের প্রযুক্তিগত, ব্যবসায়িক ও পরোক্ষ কূটনৈতিক সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করবার দাবি করেছে চট্টগ্রামের ফিলিস্তিন সংহতি মঞ্চ। বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সমাবেশ থেকে এই দাবি
জানানো হয়। একই সাথে গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিও জানানো হয়। বক্তারা বলেন, নির্বিচারে গণহত্যা চালালেও মানবতার দোহাই দেয়া রাষ্ট্রগুলো নীরব ভূমিকা পালন করছে। এছাড়া ফিলিস্তিনের পক্ষে না দাঁড়ানোয় মুসলিম দেশগুলোর নেতাদেরও সমালোচনা করেন প্রতিবাদকারীরা। বিগত সরকারের আমলে তৃতীয় রাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলে তৈরি আড়ি পাতার প্রযুক্তি ক্রয়ের চুক্তি উন্মোচনের দাবিও তোলা হয়। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ থেকে হামলা ও ভাঙচুর না করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। সকল দেশের রাষ্ট্রপ্রধানকে বিনীতভাবে আহ্বান জানাই, যে আহ্বানটা ইতিমধ্যে আমরা শুরু করেছি। ডিয়ার সিস্টার ইফতেখার আবু সাদ and also Beni Agrawal, you are not alone. We all are with you. ইসরায়েলের সাথে রাজনৈতিক, কূটনৈতিক এবং সব ধরনের প্রযুক্তিগত সামরিক যে চুক্তিগুলো সেগুলা মানুষের সামনে এনে সেগুলা অনতিবিলম্বে সেগুলো বাতিল করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা অনুরোধ জানাবো, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনার এই মুহূর্তে সুবর্ণ একটা সুযোগ এসেছে বিশ্ব মুসলিম নেতাদের কাছে, বিশ্ব মুসলিমদের কাছে নেতা হিসেবে আবির্ভূত হওয়ার। উনি চাইলে আমাদের সকলের পক্ষ থেকে, মুসলিম উম্মার পক্ষ থেকে আইসিসি এবং জাতিসংঘে অনাস্থা প্রকাশ করতে পারেন। রেলের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে পাহাড়তলীর ওয়াগন মেরামত কারখানা, ডিজেল ওয়ার্কশপ ও সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। শুক্রবার সকালে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। পাহাড়তলীর ওয়াগন ও কোচ মেরামত কারখানা পরিদর্শন করে নতুন কোচ ও ওয়াগন তৈরির পরামর্শ দেন কর্মকর্তাদের। পরে উপদেষ্টা সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় 100 শয্যার এই হাসপাতালে শুধু একজন চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, চট্টগ্রাম মেডিকেলের রোগীর চাপ কমাতে এই হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তরিত করতে কাজ করছে তার সরকার। পরে রেলের মান উন্নয়নে পূর্বাঞ্চল কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন তিনি। লোকবল নাই, তারপরে এগুলোর মানে আপগ্রেডেশন দরকার, সেটা আমরা করব। এবং শুধু এইটা না, এইগুলোকে আমরা এখন এগুলো আছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, তো এগুলোকে আমরা এখন মর্যাদায়, যে অ্যাসেম্বলি ওয়ার্কশপের মর্যাদা উন্নত করার জন্য আমরা এখন ডিপিপি প্রণয়ন হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জানালেন, অর্থনৈতিকভাবে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তকে ভয় পায় না বেইজিং। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে মার্কিন পণ্যেও 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলছেন এখনও আলোচনায় বসতে রাজি তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন চীনা পণ্যে দফায় দফায় শুল্ক আরোপের পর নতজানু হয়ে হয়তো শুল্ক মুক্তির জন্য মার্কিন প্রশাসনের শরণাপন্ন হবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীন থেকে আসবে একটি ফোন, অথচ হলো তার উল্টোটা। এরপরই মার্কিন পণ্যে 84% থেকে বাড়িয়ে 125% পর্যন্ত শুল্ক আরোপ করেছে চীন। শুল্কযুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন শি জিনপিং। বললেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ভয় পায় না চীন। বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না, উল্টো আন্তর্জাতিক বিশ্বে কোণঠাসা হয়ে পড়তে হয়। বারবারই যেন চীনের সঙ্গে সর্বোচ্চ বাণিজ্য যুদ্ধের পরিকল্পনা নিয়ে মাঠে নামেন ট্রাম্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বের অন্যান্য দেশে শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেও চীনা পণ্যে সব মিলিয়ে প্রায় 150% পর্যন্ত শুল্ক আরোপ করে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও বারবার বলে যাচ্ছেন বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে আলোচনা আর চুক্তিতে যেতে রাজি তিনি। What happens with China? We would love to be able to work a deal. They've really taken advantage of our country for a long period of time. They've ripped us off beyond nobody. How people stood for it, sitting in my position, is not even believable. চীন বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দ্বার উন্মুক্ত আছে, কিন্তু সেক্ষেত্রে দুই পক্ষের সমান অংশগ্রহণ থাকতে হবে। চাপ দেয়া, ব্ল্যাকমেইল করা কিংবা হুমকি দিয়ে এই সমস্যার কোনো ধরনের সমাধান আসবে না। আলোচনা হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। হোয়াইট হাউস বলছে আলোচনার জন্য কখনোই এগিয়ে যাবে না যুক্তরাষ্ট্র, এগিয়ে যেতে হবে চীনকেই। ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা সমস্যা সমাধানে ফোন আসবে শি জিনপিং প্রশাসনের কাছ থেকে, কিন্তু বেইজিং সূত্র বলছে আলোচনার পরিবর্তে বাণিজ্য যুদ্ধ শুরুর প্রতিশোধ নিতে প্রস্তুত চীন সরকার। সেক্ষেত্রে চীনের পক্ষ থেকে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। পৃথিবীর দুই ভূরাজনৈতিক শক্তির এমন ভয়াবহ বাণিজ্য যুদ্ধ শুধু দুই দেশকে ক্ষতিগ্রস্ত করবে না, শক ওয়েভের মধ্য দিয়ে যাবে পুরো বিশ্ব অর্থনীতি, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের।
ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি সান্ধ্যবাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে আনন্দ শোভাযাত্রা। নিরাপত্তার শঙ্কা নেই জানালো ছায়ানট। পাহাড়ে বিজু সাংগ্রাই প্রস্তুতি। বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা ও দাম দুটোই চড়া। আগের দরে মিলছে মাংস, আমদানি কমায় চালের দাম বাড়ার দাবি। কয়েকটি পরিবার ও গোষ্ঠী পাচারের বিপুল অর্থ 6 মাসের মধ্যে জব্দের ঘোষণা গভর্নরের। মূল্যস্ফীতি কমলেও সন্তোষজনক নয়। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা আলাপ করছি। স্টারলিংক ইন্টারনেট হতে পারে ব্যয়বহুল, গুনতে হবে মাসে 12 থেকে 17,000 টাকা। খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। এবং রাজধানী সহ আশপাশে 4 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্তে উৎপত্তি স্থল। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvtor এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।